শিমুল ব্যানার্জি বিবাহিত হওয়া সত্ত্বেও দিনের পর দিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেন, অনৈতিকভাবে দিনের পর দিন উনি দেখা করতেন। এবং দেখা করার জন্য উনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে বিপাশা মিত্রর বাড়ি। স্যার, এখানেই একটা ছোট্ট প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে এই বিপাশা মিত্রর কি স্বার্থ থাকতে পারে যে দিনের পর দিন সবকিছু জানা সত্ত্বেও উনি একজন বিবাহিত মহিলাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওনার বাড়িকে অ্যালাউ করতেন। স্যার, এছাড়া অনেক প্রমাণ আছে আমার কাছে। আমি সেই প্রমাণগুলো, এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছি। বিভিন্ন গানের কনসার্ট, বিভিন্ন প্রোগ্রামে ওনারা একসাথে যেতেন, হোটেলে যেতেন, রেস্টুরেন্টে যেতেন। এই নিন। স্যার, এতে এটা প্রমাণ হয় না যে বিপাশা মিত্র টাকার বিনিময়ে এই কাজ করতেন? স্যার, সাধারণভাবে যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই তাই আমি এই কথার কোনো উত্তর দিতে পারবো না। কিন্তু স্যার, একটা প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। বিপাশা মিত্র শিমুল ব্যানার্জির আইডেন্টিটি জানা সত্ত্বেও, উনি যে বিবাহিত সেটা জানা সত্ত্বেও, উনি যে একজন সংসারী সেটা জানা সত্ত্বেও কেন বারবার এরকম একটা অনৈতিক কাজকে সাপোর্ট করেছেন? স্যার, এটা কি কোনো সুস্থতার উদাহরণ হতে পারে? এই ছোট্ট প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। আপনার এই ব্যাপারে কিছু বলার আছে বিপাশা দেবী? হ্যাঁ, বলার আছে স্যার। আমাদের একটা ছোট্ট কালচারাল গ্রুপ আছে। শিমুল ভীষণই ভালো ডান্সার, ও নাচ করে এবং আমরা গান গাই। আমাদের এই কালচারাল গ্রুপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে এসছে। শতদ্রুর সঙ্গেও সেই কালচারাল গ্রুপের মাধ্যমেই আমাদের আলাপ। শিমুলের সঙ্গে কিন্তু শতদ্রুর বন্ধুত্বটা আজকের নয়, বিয়ের বহু আগে থেকে, তখন থেকেই বন্ধুত্বটা ছিল। আজও সেই বন্ধুত্বটা রয়ে গেছে। বন্ধুত্ব নয়, বলুন প্রেম। প্রেম ছিল। আপনি যাকে প্রেম বলছেন আমি না হয় তাকে বন্ধুত্বই আখ্যা দিচ্ছি। আর যদি আপনার কথা ধরেও নি যে ওদের মধ্যে প্রেমই ছিল, বন্ধুত্ব ছাড়া তো প্রেম হয় না স্যার। হয় কি? পরাগ ব্যানার্জি প্রিয়াঙ্কা বলে একটি মেয়েকে দিনের পর দিন শিমুলের চোখের ওপর দিয়ে বাড়িতে আনতে পারে, ঘরের মধ্যে ঘনিষ্ঠ হতে পারে। প্রিয়াঙ্কাকে বিয়ে করবে বলে শিমুলের ওপর ডিভোর্সের কন্টিনিউয়াসলি প্রেশার দিতে পারে। সেখানে কোনো অপরাধ হয় না, না? বরং শিমুল যদি আপনার কথা ধরে মেনেও নি তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখে যায়, তার সঙ্গে যদি ওর বন্ধুত্বটা আজও অক্ষুণ্ণ থাকে, তখন বিরাট নৈতিক অপরাধ হয়ে যায়। কোন আইনে হয় স্যার, বলুন দেখি? স্যার, আমি যতদূর জানি, যতটুকু শতদ্রু বলে ছেলেটিকে চিনেছি, সে আজ অবধি শিমুলের সমস্ত লড়াইয়ে শিমুলের পাশে থেকেছে। পাশে থাকার জন্য তাদের বিয়ে করারও দরকার হয়নি, পাশে থাকার জন্য তাদের মধ্যে প্রেম থাকারও দরকার হয়নি। তাদের দুজনকার মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটার ওপর ভরসা করেই শতদ্রু এবং শিমুল একে অপরের পাশে থেকেছে। এবং এই বন্ধুত্বটাকে আমি সম্মান করি, এই বন্ধুত্বকে আমি মর্যাদা দিই। এই বন্ধুত্বের মধ্যে কোনো অন্যায় আছে বলে আমি অন্তত মনে করি না, কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না। তাই জন্যই আমি শতদ্রু এবং শিমুলকে আমার বাড়িতে অ্যালাউ করেছি। আমাদের বাড়িতে রিহার্সাল হয়েছে, আড্ডা হয়েছে, গল্প হয়েছে। আমি এখানে কোনো অপরাধ, কোনো অন্যায় চোখে দেখি না। আপনার আর কোনো প্রশ্ন আছে আরাধনা দেবী? না স্যার, আমার আর কোনো প্রশ্ন নেই। স্যার, আমার প্রশ্ন আছে। করুন, আপনি প্রশ্ন করতে পারেন। আমি আপনাকে ঠিক দুটো প্রশ্ন করব, আর এই দুটো প্রশ্নের উত্তর যদি সন্তোষজনক হয় তাহলে আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে আমি আপনাকে দুটো নয় আরো 200 প্রশ্ন করব। ওকে? নিশ্চয়ই করতে পারেন আপনি প্রশ্ন, তবে আমার উত্তর আপনাকে সন্তুষ্ট করবে কিনা সেই গ্যারান্টি তো আমি দিতে পারছি না। আমি প্রত্যেকটার উত্তরই দেব এবং সেই উত্তরগুলো আমি সত্যিই দেব। আমার কোনো মিথ্যে বলার প্রয়োজনীয়তা নেই। গুড। আচ্ছা, পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন শিমুল ব্যানার্জি যে পরাগ ব্যানার্জিকে বিষ খাইয়েছিল সেটা আপনি জানতেন? কি হলো,
চুপ করে আছেন কেন? বলুন, আপনি জানতেন? বিপাশা দেবী, আপনার সম্পর্কে এরকম মিথ্যা কথা বলা হচ্ছে, আপনি চুপ করে রয়েছেন। উত্তর দিন। স্যার, আমি আমার বিপক্ষীয় বন্ধুকে রিকোয়েস্ট করব উনি যেন সাক্ষীকে বিভ্রান্ত না করেন। আমি আপনাকে প্রশ্নটা আবারও করছি। পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন শিমুল ব্যানার্জি ওনাকে যে বিষ খাইয়েছিলেন সেটা আপনি জানতেন? না, আমার জানার কোনো প্রশ্নই উঠছে না। আর যদি ধরেই নিই যেটা আপনার স্টেটমেন্ট, তাহলে নিশ্চয়ই আপনার স্টেটমেন্টের ফলে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে, দিতে পারবেন? আচ্ছা, আমি আপনার কাছে প্রমাণ চাইবো না আপনি আমার কাছে প্রমাণ চাইবেন? কোনটা? কেন চাইতে পারি না? ছোটবেলা থেকে তো এই কথাটাই শুনে এসেছি যে সমাজে কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। আপনি কি নিয়মের বাইরে? আপনি আপনার উল্টো দিকের মানুষটাকে দাঁড়িয়ে অকথা কুকথা বলবেন, কুমন্তব্য করবেন, আর উল্টো দিকের মানুষটা আপনার সেই মন্তব্যের কোনো প্রতিবাদ করবে না, উল্টে মানহানির জন্য মামলা করবে না, এমনটা তো কোনো কথা নেই। আপনি আমাকে এই ভরা আদালতে দাঁড়িয়ে, মহামান্য বিচারকের সামনে দাঁড়িয়ে অপমান করছেন, অসম্মানজনক কথা বলছেন। আমি এর প্রতিবাদ করতেই পারি এবং আমি এর প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। আর একটা কথা বলি আপনাকে, শিমুল কাউকে বিষ খাওয়ায়নি স্যার। শিমুল যেহেতু কাউকে বিষ খাওয়ায়নি, তাই এ কথাটা কারুর জানার কোনো প্রশ্নই উঠছে না। এক্স্যাক্টলি মিলর্ড, আমিও তো ঠিক এটাই বলতে চাইছি। উনি যে বারবার অভিযোগ করছেন যে পলাশ ব্যানার্জি আর প্রতীক্ষা ব্যানার্জি পরাগ ব্যানার্জিকে বিষ খাইয়েছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? বলুন, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, কিন্তু এই প্রমাণটাই আমার কাছে এই মুহূর্তে সব থেকে গ্রহণযোগ্য বলে আমি মনে করি। কারণ এরা তো এই বিষ খাওয়ানোর বিষয়টাতে সিদ্ধহস্ত। শিমুল ব্যানার্জিকে তো এরাই বিষ খাইয়েছিল। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অন্তত সে কথাই তো বলছে, মহামান্য বিচারকের কাছে সেগুলো জমাও পড়েছে। আর তা যদি না হতো না স্যার, এই পরাগ ব্যানার্জিকে শিমুলের কাছে কেঁদে কেটে ভিক্ষে চাইতে হতো না। ও তেমন মানুষ নয়। খবরদার, ভরা আদালতে দাঁড়িয়ে আপনি এভাবে মিথ্যে কথা বলতে পারেন না। কোনো প্রমাণ আছে আপনার কাছে যে উনি ক্ষমা চেয়েছিলেন? বলুন। নিশ্চয়ই প্রমাণ আছে, প্রমাণ আছে, থাকতেই হবে। হয়তো এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু কারোর না কারোর কাছে ঠিক আছে, যেটা সময় মতো আপনার হাতে নিশ্চয়ই পৌঁছবে। অনির্বাণ বাবু, আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার, তবে একটা কথা ঠিক যে উনি ডাহা মিথ্যে কথা বলছেন। আপনি আমাকে মিথ্যেবাদী বলবেন না স্যার, ভুল করছেন। আমি মিথ্যেবাদী নই। আমি যা যা বলেছি আমি সমস্তটা সত্যি কথা বলেছি। আমি যতটুকু জানি সেগুলোই বলেছি। আপনার উত্তর যদি আপনার পছন্দ মতো না হয়, তাহলে উল্টো দিকের মানুষটাকে আপনি মিথ্যেবাদী বলে দাগিয়ে দেবেন এবং তাকে ভরা কোর্টে দাঁড়িয়ে অসম্মান করবেন। সেটা তো হতে পারে না। আর সেটা আর যাই হোক, কোনো সৎ লয়ারের পরিচয় হতে পারে না। স্যার, আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, প্রমাণ জোগাড় হলেই আমি দিয়ে দেব। সে প্রমাণ আপনি কোনোদিনই জোগাড় করতে পারবেন না। চ্যালেঞ্জ করছেন নাকি? চ্যালেঞ্জ করার কিছু নেই তো। যেটা ঘটেনি সেটার প্রমাণ কোথা থেকে জোগাড় করবেন আপনি? স্যার, আমি সময় মতন প্রমাণ আপনার কাছে সাবমিট করে দেব। আজকের মতো তাহলে এই পর্যন্ত। স্যার, আমি আজকে এমন একজনের কথা বলবো, স্যার আমরা তো সকলেই জানি যে মেয়েরা চিরকাল নির্যাতিতা। সমস্ত রকম অত্যাচার মেয়েদেরকে সহ্য করতে হয়। মেয়েদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে কনসিডার করি। কিন্তু স্যার, তার ব্যতিক্রম তো হয়। একজন ছেলে, তাকে কতটা মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে, কতটা অত্যাচারিত হতে হয়েছে, তারই ছবি আমি তুলে ধরার চেষ্টা করব। তাই উইথ ইউর পারমিশন আমি আজকে সাক্ষ্য পরাগ ব্যানার্জিকে ডেকে নেব। উনি আসলেই আপনি বুঝতে পারবেন উনি কেন অভিযোগটা করেছেন। উনি আসলেই আপনি বুঝতে পারবেন একজন ছেলেকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছে, কতটা মানসিক শারীরিক নির্যাতন উনি সহ্য করেছেন। সেটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব স্যার। অবজেকশন মিলর্ড, এটা কোনো থিয়েটার হল নয়। আমরা এখানে থিয়েটার করতে আসিনি, আমরা থিয়েটারের কুশীলব নই। উনি যেভাবে বর্ণনা করছেন মনে হচ্ছে প্রত্যেকটা ঘটনার সাক্ষী উনি নিজে থেকেছেন। আসলে উনি প্রথমেই জন আদালতকে নিজের পক্ষে নেওয়ার জন্য প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, যেটা খুবই নিন্দনীয়, আর আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবজেকশন মিলর্ড, আমার বিপক্ষীয় বন্ধু যদি প্রত্যেকটা কথায় আমার নিন্দা করেন,
তাহলে আমার পক্ষে কাজ করা খুব মুশকিল হয়ে যাবে। সত্য কখনো নিন্দেরও হতে পারে, কখনো প্রশংসারও হতে পারে, তার জন্য সত্য কখনো বদলায় না। এই সহজ সরল সত্যটা যদি আপনি আপনার জীবন থেকে শিখতে পারতেন, তাহলে এই কথাগুলো আজকে আমাকে বলতেন না। স্যার, উনি যে ভাষায় বিপক্ষীয় অ্যাডভোকেটকে আক্রমণ করছেন, ওনার জানা উচিত যে আমরা সকলেই এখানে সত্য উদ্ঘাটন করতে এসেছি, অভিযোগকারীকে বাঁচানোর জন্য তার পক্ষে ধ্বজা ধরতে আসেনি। আরাধনা দেবী, আপনি বসুন। অনির্বাণ বাবু, আপনি কাজ শুরু করুন। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমেই ডেকে নেব পরাগ ব্যানার্জিকে। অনুমতি দেওয়া হলো। পরাগ ব্যানার্জি, কাজ করে আসুন। ম্যাডাম, ম্যাডাম কি বুঝছেন? ওরা তো দেখছি পুরো আটঘাট বেঁধেই নেমেছে, কি হবে? আমার তো আটঘাট বাঁধার দরকার নেই, ওনার দরকার আছে, কারণ উনি কেসটাকে জেতাতে চাইছেন। আমি তো সত্যের পক্ষে, আমার তো কেসটা আলাদা করে জেতানোর কিছু নেই। যা তথ্য, যা ঘটনা, সেটাকে সঠিকভাবে প্রমাণ করতে পারলেই সবটা খোলসা হয়ে যাবে। তবে এর জন্য শিমুলের সাক্ষ্যটা খুবই জরুরি। শিমুলকে আমি বারবার বলেছি, উনি যেন বিপক্ষীয় উকিলের কথার প্রশ্নবাণে আর কি ভেঙে না পড়ে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। लेकिन आप परागের উইটনেস নেবেন না? নেব না মানে অফকোর্স নেব। আমি যখন শিমুলের সাক্ষ্য নেব, উনিও কিন্তু শিমুলের সাক্ষ্য নেবেন, এবং সেই সময় শিমুল দেবীকে কিন্তু স্ট্রং থাকতে হবে। আপনার নাম? পরাগ ব্যানার্জি। আপনি কি করেন? আমি একটা স্কুলে শিক্ষকতা করি। ওকে, আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে আমাদের সকলকে বলুন, বিচারককে বলুন, আমরা জানতে চাই। কি আপনি কাঁদছেন কেন? আপনাকে তো বলেছিলাম আমি বারবার, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না প্লিজ। উনি আমাদের দণ্ডমুণ্ডের কর্তা। আপনার যেটা মনে হচ্ছে আপনি বলুন, আপনি কাঁদবেন না প্লিজ। স্যার, আমাদের সকলের সময় খুবই কম। মানে উনি যদি এরকম কান্নাকাটি করে সময় নষ্ট করেন, তাহলে বরং মানে আজকে আমারও অভিযুক্ত সাক্ষ্য নেওয়ার কথা, আমরা সেই দিকে যাই। উনি বরং কান্নাকাটি শেষ করে নিন, তারপর কথা বলুন। স্যার, উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্যার, বিবাহ পরবর্তী জীবনে ওনাকে এতটাই মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল, এতটাই ঝড় ঝঞ্ঝা ওনাকে সামলাতে হয়েছিল যে যতবার এই প্রসঙ্গ উঠেছে উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। উনি একান্তেও আমার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। আমি দেখেছি উনি একই রকমভাবে রিয়াক্ট করেছেন। স্যার, সব মানুষের নার্ভ তো সমান হয় না। কিছু কিছু মানুষ কোনো অপরাধ না করেও এরকম মানসিকভাবে ভেঙে পড়েন, আর কিছু কিছু মানুষ অনেক অপরাধ করার পরেও শক্তভাবে থাকতে পারে। এক একটা মানুষ এক এক রকমভাবে রিয়াক্ট করে। এটাই তো আমাদের মানব সমাজের নিয়ম, তাই না স্যার? আমি আপনার কাছে মনুষ্য জীবনে নিয়ম জানতে চাইনি। আপনার সাক্ষ্য গ্রহণ করা হলে করুন, আর আপনি যদি সাক্ষী দিতে না পারেন, আদালতে সময় নষ্ট করবেন না। না স্যার, উনি পারবেন, উনি পারবেন। আপনি পারবেন তো সাক্ষ্য দিতে? বলুন। হ্যাঁ হ্যাঁ, পারবো স্যার। এই তো বেশ কান্নাকাটি ভুলে গেছে। নিন, শুরু করুন এবার। হ্যাঁ, বলুন। আপনার বিবাহ পরবর্তী জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। স্যার, আমি আর কি বলবো স্যার। আমার বিয়ের দিন থেকেই আমি জানতে পারি যে আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আপনি কি করে জানলেন? আপনার কাছে কোনো তথ্য আছে? স্যার, আমার ওয়াইফের এগেনস্টে তথ্য প্রমাণ লাগবে ভবিষ্যতে, এটা তো আমি আগে জানতাম না স্যার।
কেউই কোনোদিনই ভাবে না। সেই কারণে স্যার আমার কাছে তথ্য প্রমাণ নেই স্যার, সাক্ষীও নেই। কিন্তু স্যার বিয়ের দিন ওই ছেলেটা এসেছিল স্যার, এবং ওরা আড়ালে গিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল স্যার। আমার চোখে পড়ে সেটা। চোখে পড়াতে আমার একটু সন্দেহ হয়। কিন্তু স্যার পরে আমি স্যার নিজেকে বোঝাই যে এটা হয়তো আমার ঠিক হচ্ছে না, আমি হয়তো আমার মন অনুদার বলে আমি এরকম ভাবছি। আমার মনে হয়েছিল যে না, এভাবে ভাবাটা হয়তো উচিত নয়। কিন্তু স্যার আমাদের বৌভাতের রাত থেকে আমার স্ত্রী আমার সঙ্গে যেভাবে কথা বলা শুরু করে এবং ওই ছেলেটির সঙ্গে ও ফোনে কথাবার্তা শুরু করেছে। আমি তো প্রথমে বুঝতে পারতাম না যে ওরা কথা বলছে। হ্যাঁ, ফোনেই কথা বলতো, কিন্তু স্যার ওদের কথাবার্তা বলার যা ভঙ্গি সেটা দেখে স্যার আমি নিশ্চিত হয়েছিলাম যে ওদের মধ্যে কিছু একটা ব্যাপার চলছে। কিন্তু আমি স্যার কোনোদিন নিজের থেকে ওকে কিছু বলিনি। ভেবেছিলাম আমার স্ত্রী হয়তো নিজে থেকে এসে আমার কাছে কথাটা বলবে। আপনার স্ত্রী কি নিজে থেকে কিছু বলেছেন আপনাকে? না স্যার, ও বললে তো মিটেই যেত। ও নিজের থেকে কিছু বলেনি স্যার। কিন্তু কি জানেন, আমাদের বিয়ের অব্যবহিত পরেই ওর যে বয়ফ্রেন্ড ছেলেটি আমাদের পাড়ারই কাছাকাছি একটা অফিসে মানে ওখানে বদলি হয়ে আসে আর কি। তারপরে স্যার দুপুরবেলা আমরা বাড়িতে কেউ যখন থাকতাম না তখন কিন্তু আমাদের বাড়িতে আসতো শিমুলের সঙ্গে দেখা করতে। অবজেকশন মিলন, আমি বুঝলাম না, মানে আপনারা বাড়িতে থাকতেন না মানে আমরা যখন বাড়িতে থাকতাম না, এই কথাটার মানে আপনার দিদি উনি একজন স্পেশাল চাইল্ড, উনি আছেন, আপনার মা আছেন বাড়িতে, এবং ওনার মা যথেষ্ট করাধাতের একজন মহিলা। এনাদের দুজনকে অস্বীকার করে শিমুল দেবীর পক্ষে ওনার বয়ফ্রেন্ডকে বাড়িতে আনাটা কি খুব সোজা কথা? স্যার স্যার এই যে আজকে আমার স্ত্রী এখানে কাঠগড়াতে দাঁড়িয়ে আছে, ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও হয়তো আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু স্যার আমি স্যার দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলছি। এই যে স্যার এখানে দাঁড়িয়ে আছে এই ছেলেটি শতদ্রু মিত্র, এই হচ্ছে সবকিছুর মূলে স্যার। আপনাকে যার কথা এতক্ষণ বলছিলাম, এই ছেলেটির জন্য এতগুলো কাণ্ড ঘটেছে। এই ছেলেটির উস্কানিতেই হয়েছে স্যার। স্যার এই ছেলেটা কোনোদিন আমাদেরকে সুখে সংসার করতে দেয়নি। আপনি শান্ত হন পরাগবাবু, আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না প্লিজ, আপনি শান্ত হন প্লিজ। স্যার এটা কি নাটক চলছে এখানে, ড্রামা চলছে? যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু এই ড্রামার কার্টেনটা ফেলে দিতে হবে আমাদের, কারণ আমরা এখানে প্রকৃতপক্ষে সাক্ষ্য নিতে এসেছি। ওনার সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে শিমুল দেবীর সাক্ষ্য গ্রহণ করতে চাইবো আমি। পরাগ ব্যানার্জি, আপনি কি এখন কথা বলার অবস্থায় আছেন? হ্যাঁ স্যার, আমি আসলে খুব দুঃখের মধ্যে রয়েছি। তো স্যার আমি আসলে এই শিমুলের সঙ্গে সুখে সংসারটা করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সারাটা জীবন ওর সঙ্গে ভালোভাবে হেসে খেলে কাটিয়ে দেব। স্যার সত্যি কথা বলতে গেলে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। বিশ্বাস করুন, আমার জীবনে স্যার অন্য কোনো নারী নেই, কোনো নারীর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তাতে কি হবে স্যার? ওর তো আসলে পরপুরুষের প্রতি আসক্তি ছিল। ওর তো একটা অ্যাফেয়ার ছিল স্যার বিয়ের আগে, সেই অ্যাফেয়ারটা তো বিয়ের পরেও কন্টিনিউ করেছিল। এই জন্য স্যার আমাকেও কোনোদিন ভালোবাসতে পারে, সেটাই স্বাভাবিক স্যার। কেউ যদি অন্য পুরুষের প্রতি আসক্ত থাকে তাহলে স্বামীর প্রতি তার তো দায়বদ্ধ থাকার কথা না।
স্যার একদিনের ঘটনা আপনাকে বলছি। একদিন আমার আমার ভাই আর ভাইয়ের স্ত্রী ওরা স্যার একদিন বাড়িতে ফিরেছে দুপুরবেলা। বাড়িতে ফিরে স্যার ওরা দেখতে পাচ্ছে এই শিমুল এবং শতদ্রু ভীষণ অন্তর অশ্লীল অবস্থা। তখন ওরা কি করবে, আমাকে ফোন করে। আমি এসে আমার তখন কিছু করার ছিল না। আমি তখন বাধ্য হয়ে বলি যে আমার কিছু করার নেই, তুমি তোমার নিজের পথ দেখে নাও। তারপরে আর কি, তারপরে আমাদের বিছানা আলাদা হয়ে গেল। আমার সঙ্গে ও তারপর থেকে আর শুতো না। তারপরে আমার এগেনস্টে অভিযোগ দিল যে আমি ওকে নাকি বিছানায় ফিজিক্যালি টর্চার করি। স্যার আপনি বলুন তো, আমার নিজের ওয়াইফকে আমি কেন টর্চার করতে যাব স্যার? আর স্যার ও যদি আমার এগেনস্টে অভিযোগটাই দিল, তাহলে এত দেরি করলো কেন স্যার? আমি তার মানে তো প্রথম রাত থেকেই ওকে টর্চার করেছি, তাহলে এত দেরি করে অভিযোগ করলো কেন? এটা আমার প্রশ্ন স্যার। দ্যাটস দ্য পয়েন্ট মি লর্ড, দ্যাটস দ্য পয়েন্ট। উনি যদি পারভার্টি হবেন তাহলে বিয়ের পরের দিন থেকে উনি ওনার স্ত্রীর ওপর অত্যাচার করবেন, কিন্তু না, উনি সেটা করেননি। হঠাৎ করে ওনার মনে হয়েছে, যবে থেকে উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন, যে ওনার স্বামী নাকি ওনার ওপর শারীরিক মানসিক নির্যাতন করেছেন। হাউ ফানি স্যার! এই পুরোটাই হচ্ছে ওনার বয়ফ্রেন্ড শতদ্রু মিত্রর ব্রেন চাইল্ড, ওনারই মস্তিষ্ক প্রসূত। আসলে কি বলুন তো, আজকে যে উনি ওনার অপরাধের বোঝা নিয়ে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে আছেন, এই পুরো অপরাধের দিকে ওনাকে চালিত করেছেন ওনার বয়ফ্রেন্ড। ইয়েস স্যার। অবজেকশন মিলর্ড। তথ্য ছাড়া, সাক্ষ্য ছাড়া, প্রমাণ ছাড়া একজন অ্যাডভোকেট হয়ে উনি কি করে বলে দিতে পারেন কে কাকে ইনস্টিগেট করছে? না, আমি বুঝতে পারছি না, বিপক্ষীয় বন্ধু কি ওকালতিটা একেবারেই ভুলে গেছেন? উনি কেসটিকে জেতানোর জন্য যে কোনো প্রকারে যা খুশি বলে আপনার কাছে প্রমাণ করতে চাইছে শিমুল দেবী অভিযুক্ত এবং পরাগ ব্যানার্জি নির্দোষ। আমি সেটা হতে দেব না স্যার, সেটা হতে পারে না।